তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। চট্টগ্রামের চন্দনাইশে পুলিশ সদস্য গুলিবিদ্ধ। কিশোরগঞ্জের কটিয়াদীতে ভোট স্থগিত। এক মাসের জন্য আন্দোলন স্থগিত করলেন নন এমপি ও শিক্ষক কর্মচারীরা। আগামী অর্থ বছরে এই সমস্যা সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর। ট্রাফিক সপ্তাহ শেষ হলেও রাজধানীর সড়কে ফেরেনি শৃঙ্খলা। সিলেটে বাস চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যার ঘটনায় চালক হেলপার আটক। ৭১-এর গণহত্যার প্রসঙ্গ আলোচনায় তুলবে জাতিসংঘ, জানালেন সংস্থাটির গণহত্যা প্রতিরোধ বিষয়ক বিশেষ উপদেষ্টা। এবং না ফেরার দেশে বরেণ্য সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ বারিধারায় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি RTVর সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি সঞ্জিতা হক। বিস্তারিত সংবাদ। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হলো তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। এখন চলছে গণনা। চট্টগ্রামের পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ সহ ২ জন আহত হয়েছেন। আগের রাতেই বাক্স ভরায় স্থগিত করা হয়েছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা নির্বাচন। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ২৫ জেলার ১১৭টি উপজেলায় ভোট নেয়ার কথা থাকলেও অনিয়মের অভিযোগে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভোট গ্রহণ স্থগিত করায় ১১৬টি উপজেলায় ভোটযুদ্ধ হয়। চট্টগ্রামের পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে সংঘর্ষে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ সহ ২ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। কক্সবাজারের ৫টি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট নেওয়া হলেও পেকুয়ার দক্ষিণ মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিহত করে। মেহেরপুরের গাগনী ও বাঁশবাড়িয়াতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রংপুরের ২টি উপজেলায় নির্বাচন অবাধ সুষ্ঠু করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। চুয়াডাঙ্গার ৪ উপজেলার ২,৩৪৩টি কেন্দ্রে ভোট নেওয়া শেষ হয়েছে। একই অবস্থা মাগুরাতেও। কুষ্টিয়ায় কঠোর নিরাপত্তায় ৬ উপজেলার ভোট শেষ হয়েছে। কোথাও কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শরীয়তপুর কেন্দ্রগুলোতে সকালের দিকে ভোটার না থাকায় অলস সময় কাটিয়েছে সংশ্লিষ্টরা। নরসিংদী, শিবপুর, মনোহরদী, বেলাবো এবং রায়পুরা উপজেলা সহ মোট ৪টি উপজেলায় শান্তিপূর্ণ ভোট হয়েছে। এদিকে মানিকগঞ্জের দৌলতপুরে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে। ভোট বর্জন করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। এছাড়া লক্ষ্মীপুর, ঝিনাইদহ, ঝালকাঠি, গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, চাঁদপুর, বরিশাল, নড়াইল সহ দেশের ১১৬টি উপজেলায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে তৃতীয় ধাপের ভোট গ্রহণ। এবার চেয়ারম্যান পদে ৩৫৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬০৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে ৩৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তৃতীয় ধাপের এই পঞ্চম উপজেলা নির্বাচনে ২,৪৭,৫৩,১৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছেন। মাসুদ মোস্তাহিদ, RTV। শিক্ষামন্ত্রী দীপুমনির আশ্বাসে ১ মাসের জন্য কর্মসূচি স্থগিত করলেন নন এমপি ও শিক্ষকরা। এর আগে আগামী অর্থ বছরে এই সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। মন্ত্রণালয়ে যোগাযোগ করলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দেওয়ার কথা বলেন শিক্ষামন্ত্রী। তবে ১ মাসের মধ্যে সমাধানের পথে দৃশ্যমান কিছু না হলে ফের কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামার হুমকি দিয়েছেন শিক্ষকরা। আরও দেখুন মায়দুর রহমান রুবেলের রিপোর্টে। স্যার, আপনাদের এখনো কি বেতন হয়নি? আমরা কি অপরাধ করেছি বলার ভাষা আসে না বাবা। বুকের ভেতর জমানো এমন কষ্ট হতাশা থেকেই ৫ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনের ফুটপাত রাস্তায় অবস্থান নেন নন এমপি শিক্ষকরা।
তাদের কথা শিক্ষকতা না করে অন্য পেশা বেছে নিলে হয়তো সচ্ছলভাবে জীবন চালানো যেত। অথচ শিক্ষকতার মতো মহান পেশায় এসে দায়িত্ব ও কর্তব্যের শেকলে বাঁধা জীবনে প্রাপ্তির খাতা শূন্য। অর্থ সংকটে পরিবারের আবদার মেটাতে না পেরে সংসার থেকে পালিয়ে বেড়ানোর কথাও বললেন কেউ কেউ। ছাত্রদেরকে আমরা শিক্ষাদান করে আসতেছি, অথচ আমরা কামলা দেই, অথচ আমাদের কোনো বেতন নাই। ছেলে ফেলে নাতিনুৎকুর আমাদের কাছে যে আবদার করে, সে আবদার আমরা পূরণ করতে পারি না। আমরা লজ্জায় তাদের সাথে কথা বলতে পারি না। বৈষম্য কেন, এটা নিয়ে আমরা বারবার আন্দোলন করেছি, কিন্তু বারবার আশ্বাস দেওয়া হয়েছে রাষ্ট্রীয় উচ্চ পর্যায় থেকে, কিন্তু আমাদের এই আশ্বাস বাস্তবায়ন করা হয়নি। শিক্ষকতা পেশায় আসার ফলে যে লাঞ্ছনা গঞ্চনার শিকার হয়েছি, হয়তো অন্য কোনো পেশায় যদি থাকতাম তাহলে এর থেকে হয়তো ভালো থাকতে পারতাম। সড়ক অবরোধ করে জনদুর্ভোগ বাড়ানো শিক্ষকদের কাজ কিনা তা নিয়েও কথা বললেন শিক্ষক নেতারা। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে এটা গুরুত্বপূর্ণ রাস্তা, সেটা এই রাস্তাটা অবরুদ্ধ আছে, এই জন্য আমি সাধারণ জনগণ সহ দেশবাসীকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমরা আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, এমন একটা পর্যায়ে এসেছে। বাংলাদেশে 5242 শিক্ষক একযোগ এমপিও এটা এখন গণদাবিতে পরিণত হয়েছে। এটা ন্যায্য এবং যৌক্তিক। কাজেই এই যৌক্তিক দাবি পূরণ করার ক্ষেত্রে নাগরিক যে দুর্ভোগ, সেই দুর্ভোগ তারা সহনশীল অবস্থান নেবে বলে আমরা মনে করি। তাদের আকুতিতে অবশেষে মন গলে কর্তৃপক্ষের। কর্মসূচির পঞ্চম দিনে আসেন শিক্ষামন্ত্রী। দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে কর্মস্থলে ফেরার আহ্বান জানান। আমরা পুরো জিনিসটিকে এখন একেবারে প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আমরা আশা করছি আমরা হয়তোবা 1-1.5 মাসের মধ্যেই আমরা ঘোষণাটি দিতে পারবো। আর আমরা আশা করছি এই যে অর্থ বছর আসছে, এই আগামী অর্থ বছর থেকেই আমরা এই এমপিও ভুক্তি শুরু করতে পারবো। নিজেদের মেরুদণ্ড যদি শক্ত করা না যায়, তবে জাতির মেরুদণ্ড কিভাবে মজবুত হবে, এমন প্রশ্ন ছিল আন্দোলনরত শিক্ষকদের। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। ৭১-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর চালানো গণহত্যার স্বীকৃতির বিষয়টি আলোচনায় তোলার কথা বলেছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ও গণহত্যা প্রতিরোধ বিষয়ক বিশেষ উপদেষ্টা অ্যাডামা ডিয়েং। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে অ্যাডামা ডিয়েং কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, 1971 সালের 25শে মার্চ কিভাবে এদেশে গণহত্যা শুরু হয়েছিল, এদেশের সাধারণ মানুষকে কিভাবে নির্বিচারে হত্যা করেছিল পাকিস্তানের হানাদার বাহিনী ও এদেশে তাদের দোসররা, সেই বিষয়গুলো প্রধানমন্ত্রী বৈঠকে তুলে ধরেন। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে হওয়া আরেক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী, যেখানে কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয়টির নতুন ক্যাম্পাস ও পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট নিয়ে বিস্তারিত অবহিত করা হয় প্রধানমন্ত্রীকে। আমাদের সংগ্রাম চলবেই চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। 24 মার্চ ৭১-এর এই দিন স্বাধীনতার দাবিতে ঢাকা সহ বিভিন্ন জেলায় মুক্তিকামী মানুষ রাস্তায় নেমে আসে। বঙ্গবন্ধুর নির্দেশে পালিত হয় হরতাল। সারা দেশে বাড়িতে বাড়িতে ওড়ানো হয় স্বাধীন বাংলা ও শোকের কালো পতাকা। দেশের বিভিন্ন স্থানে বাঙালি ও পাকিস্তানি সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। অদম্য বাঙালিকে প্রতিহত করতে রাজশাহী, রংপুর ও দিনাজপুরে সামরিক সরকারের প্রতিনিধিরা বোমাবাজি করে। ঢাকা টেলিভিশন কেন্দ্রের কর্মীদের পাহারায় থাকা পাকিস্তানি সেনাদের দুর্ব্যবহারের প্রতিবাদে সন্ধ্যা থেকে টেলিভিশনের সব অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এই দিন রাতভর চলা সংঘর্ষে সেনাদের গুলিতে শহীদ হন প্রায় 2 শতাধিক বাঙালি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে শিক্ষা ও স্বাস্থ্য সহ সব খাতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এমন মন্তব্য করলেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। গতকাল নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগের বীজবাগে আয়োজিত স্মরণ সভায় তিনি বলেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না, দেশ সমৃদ্ধির পথে থাকবে। এর আগে বালিয়াকান্দি ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন আলহাজ মোর্শেদ আলম। দ্বিতীয় মেয়াদে এমপি নির্বাচিত হওয়ায় এ সময় তাকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও মোহাম্মদ দায়েম মিয়া হাফেজিয়া ও নুরানি মাদ্রাসা ভবনের ভিত্তি স্থাপন করেন তিনি। আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট থেকে আরম্ভ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সাথে সাথে আপনাদেরও জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। এই আওয়ামী লীগ যতদিন টিকে থাকবে ততদিনই কিন্তু আপনাদের এই দেশ, আমাদের এই দেশ উন্নত হবে। কারণ আওয়ামী লীগ এই দেশ সৃষ্টি করেছে,
এই আওয়ামী লীগ এই দেশকে উন্নয়ন দেবে। প্রখ্যাত সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত রাতে রাজধানীর বাড়িধারায় নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। ৬৭ বছরের জীবনের ৫০ বছরই গানের সাধনায় ব্যয় করেছেন গুণী এই শিল্পী। বাদ জোহর বাড়িধারা পার্ক মসজিদে জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়, জানাচ্ছেন আতিকা রহমান। রোববার রাতে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয় শাহনাজ রহমতুল্লাহর। এক পর্যায়ে 11:30টার দিকে বাড়িধারা বাসায় মারা যান বরেণ্য সঙ্গীত শিল্পী। খবর পেয়ে রাতে তার বাসায় ছুটে যান সংস্কৃতি জগতের অনেকে। একদমই সুস্থ একটা মানুষ, একদম সুস্থ, আর এত দরদ দিয়ে গান, তোমার আগুনে পোড়ানো, আরো কত গান আমার মনে হয় আর কেউ গাইতে পারবেন না। অনেক শিল্পী আছেন, বাংলাদেশে অনেক বিখ্যাত শিল্পী আছেন, এটার দ্বিতীয়বার আমরা পাবো না আর কি এত বড় শিল্পী। শাহনাজ রহমতুল্লাহ জন্ম 1952 সালের 2রা জানুয়ারি ঢাকায়। মা আসিয়া হকের কাছে গানের হাতেখড়ি, পরিবারের সবার কাছে ছিলেন আদরের শাহীন। তবে গানের আনুষ্ঠানিক শুরু স্কুল জীবন থেকে। 1963 সালে মাত্র 11 বছর বয়সে নতুন সুর চলচ্চিত্রে প্লেব্যাক করেন। এরপর বহু চলচ্চিত্রে গানে কণ্ঠ দিয়েছেন। টেলিভিশনে গাইতে শুরু করেন 64 সাল থেকে। 70-এর দশকে অনেক উর্দু গীত ও গজল গেয়েছেন। সুরেলা কণ্ঠে জাদুতে 4 যুগের বেশি বিমোহিত করেছেন এদেশের মানুষকে। কণ্ঠযোদ্ধা হিসেবেও মুক্তিযুদ্ধের ইতিহাসে ঠাঁই করে নিয়েছেন। গাজী মাজহারুল ইসলামের সুরে তার গাওয়া কালজয়ী গান জয় বাংলা বাংলার জয় এখনো সবাইকে উদ্বেলিত করে। শাহনাজ রহমতুল্লাহর গাওয়া এক নদী রক্ত পেরিয়ে জয় বাংলা বাংলার জয়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে এবং একতারা তুই দেশের কথা বল রে এবার বল গান 4টি বিবিসি জরিপে সর্বকালের সেরা 20টি বাংলা গানের তালিকায় স্থান করে নিয়েছে। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের ঋণ কোনদিন শোধ হবে না। বিএনপির দলীয় সঙ্গীত প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ তারই গাওয়া। 1992 সালে পেয়েছেন 21 পদক। জাতীয় চলচ্চিত্র পাওয়া বরেণ্য শিল্পীকে 2015 সালে আরটিভি আলোকিত নারী সম্মাননায় ভূষিত করে। আমি গত কয়েক বছর যাবতই একটু দূরে আছি, মিডিয়াতে অবশ্য আমি বলেছি আর কি যে গানের জগৎ থেকে আমি বিদায় নিয়েছি, কিন্তু দর্শক শ্রোতাদের কাছে আমি আছি। এবং আজকে আমাকে আরটিভি যোগ্য একটা সম্মাননা দিয়েছে, এই জন্য আমার আরটিভির সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। তার বড় ভাই প্রয়াত আনোয়ার পারভেজ ছিলেন প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক। ছোট ভাই প্রয়াত জাফর ইকবাল ছিলেন জনপ্রিয় নায়ক। 2014 সালে সঙ্গীত জীবনের 50 বছর পার করার পর তিনি গান ছেড়ে দেন, মন দেন ধর্মকর্মে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ শেষ হলে রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরেনি। ট্রাফিক সংকেত অমান্য করেই চলছে যানবাহন। চলন্ত গণপরিবহনে ওঠানামা করছেন যাত্রীরা, আর যত্রতত্র রাস্তা পার আগের মতোই চলছে। এসব অনিয়ম বন্ধে কর্তব্যরত ট্রাফিক সদস্যদের কঠোর হতে দেখা যায়নি। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। 4 জনের মৃত্যুর খবরের মধ্য দিয়ে গত 23শে মার্চ রাজধানীতে শেষ হল ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ। এই এক সপ্তাহে প্রতিদিন গড়ে 5000 মামলা হয়েছে জরিমানা, বেশ কিছু গাড়ি ডাম্পিংও করা হয়। এত কিছু হলেও হয়নি সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠা। রাজধানীর বনানীতে রয়েছে চলন্ত সিঁড়ির ফুট ওভারব্রিজ, অথচ এর পাশ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন অনেক পথচারী। দায়িত্বরত ট্রাফিক পুলিশ যেন নীরব দর্শক। আসলে অনেক সময় শারীরিক অসুস্থতার কারণে উঠতে মনে থাকে না, যাইয়া সহজ সরল হাঁটতে দেওয়ার চেষ্টা করি। এটা আমাদের বাড়ানো উচিত না, আমাদের
সময়ের জন্য একটু ভাবিতে হয় আর কি, কিন্তু এই সময় রক্ষা করার জন্য আমাদের জীবনকে রক্ষা করা অনেক দরকার। আইন আছে কিন্তু প্রয়োগটা নাই, আমাদের মানে অভ্যাসগুলো এখনো ওই রকমই রয়ে গেছে। সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ ট্রাফিক সিগন্যাল অমান্য করা অথবা চলন্ত বাসে যাত্রী ওঠানামা। রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এসব দৃশ্যের নিয়মিত দেখা মিলল। ট্রাফিক সদস্যদের সামনে ঘটছে এসব অনিয়মে অভ্যস্ত হয়ে হয়তো তারা ছাড় দিচ্ছেন আগের মতো। গাড়িকে উদ্দেশ্য করে সিগন্যাল দেই, দুই একটা গাড়ি চলে যায়, আমরা চাই সিগন্যালটা যাতে জেব্রা ক্রসিং এর সোজাসুজি থাকে। এক্ষেত্রে আমাদের দুই একটা গাড়ি চলে গেলে আমরা এটা খুব একটা ধর্তব্য মনে করি, আমাদের যাতে গ্যাপ থাকে, লোকজন পারাপার করতে পারে। আইনের কঠোর প্রয়োগ আর নগরবাসীর সচেতনতা ছাড়া রাজধানীর রাস্তায় শৃঙ্খলা ফেরানো সহজ হবে না বলে মনে করছেন পরিবহন বিশেষজ্ঞরা। খান আলামিন, RTV, ঢাকা। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী ওয়াসিম আব্বাসকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার ঘটনায় ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নগরীর চৌহাট্টা পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা ঘাতক বাস চালক ও হেলপারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভের কারণে সিলেট শহরে যান চলাচলে ভোগান্তি বাড়ায় চৌহাট্টা এলাকায় গিয়ে ওয়াসিমের হত্যার তদন্ত ও বিচারের আশ্বাস দেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এর আগে গতরাতে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে উদার পরিবহনের বাস চালক জুয়েল ও হেলপার মাসুমকে আটক করে পুলিশ। পরে তাদের মৌলভীবাজার থানায় হস্তান্তর করা হয়। এদিকে নিরাপদ সড়কের দাবিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ সড়ক ও ঢাকা টাঙ্গাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্কুল কলেজ শিক্ষার্থীরা। মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ে বর্তমান সরকার জোর প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সম্প্রতি বাংলাদেশের ৭১-এর ২৫ মার্চের গণহত্যা ও আমাদের ভাবনা শীর্ষক এক সেমিনারে তিনি কথা বলেন। ২০১৭ সাল থেকে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালন করা হচ্ছে। মন্ত্রী বলেন, ৯ ডিসেম্বর দিবসটি পালনের পেছনে কোনো ইতিহাস নেই। যেহেতু ২৫শে মার্চ গণহত্যার একটি ইতিহাস রয়েছে, তাই সংশ্লিষ্টদের বুঝিয়ে দিবসটিকে ২৫ মার্চে পরিবর্তনের প্রচেষ্টা চালাচ্ছে সরকার। সেই সময় কথাটা বলা যে ২৫শে মার্চ এরকম ঘটনা ঘটছে, কাজে ৯ ডিসেম্বর না করে ২৫শে মার্চ করা। যাই হোক, আমাদের জানা ছিল না বা আমাদের যারা কূটনৈতিক প্রতিনিধি সেখানে সেভাবে তারা এটা উপস্থাপন করতে পারে নাই। সেটার জন্য আমাদের সরকার কাজ করে যাচ্ছে। আমরা বিশ্ব জনমত গঠনের জন্য, যেখানে প্রিন্ট মিডিয়া আছে, ইলেকট্রনিক মিডিয়া আছে, এই দাবিটা সোচ্চার হয়, প্রতিধ্বনিত হয়। সেজন্য আপনাদেরও আমরা সহযোগিতা কামনা করি। আদালতের লড়াইয়ের মাধ্যমে খালেদা জিয়াকে বেরিয়ে আসতে হবে, রাস্তায় আন্দোলন করে কোনো লাভ হবে না, এমন মন্তব্য করলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বিকেলে রাজশাহীতে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকারের কিছু করার নেই, তাকে বিচারিক আদালত সাজা দিয়েছে। এর আগে দুপুরে আইনমন্ত্রী রাজশাহী বার অ্যাসোসিয়েশনের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সরকার বিএনপি ও ঐক্যফ্রন্টকে ভাঙার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রয়াত নেতা KM ওবায়দুর রহমানের স্মরণ সভায় কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, সরকারের ষড়যন্ত্রের বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে, এছাড়াও জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে হবে বলেও জানান তিনি। জনগণের ঐক্য ছাড়া, সম্মিলিত প্রয়াস ছাড়া এই ফ্যাসিবাদকে, স্বৈরাচারকে গণতান্ত্রিক পদ্ধতিতে পরাজিত করবার কোন সুযোগ নেই। এর কোন অভিজ্ঞতা নেই। আমাদের সমস্ত মানব সভ্যতার ইতিহাস, রাজনৈতিক ইতিহাস আমাদেরকে বলছে যে এই ধরনের গণতান্ত্রিক যে আন্দোলন সংগ্রাম, তাতে জড়িয়ে সমগ্র মানুষকে এক করতে হবে।
চলতি বছর থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা তুলে নেওয়া হচ্ছে, তবে শিক্ষার্থীদের বাৎসরিক মূল্যায়ন পদ্ধতি থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের কোচিং বিমুখ করতে সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে। প্রয়োজনে কোচিংগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রতিমন্ত্রী। এবছর প্রাথমিকে 33,000 শিক্ষার্থী ট্যালেন্ট পুলে এবং 49,500 শিক্ষার্থী সাধারণ কোটায় বৃত্তি পাবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। শিক্ষার্থী যা পূর্বে ছিল মাত্র 22,000, সাধারণ কোটায় পাবে 49,500 জন, যা পূর্বে ছিল 33,000। যারা সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি পাবে তাদের 8ম শ্রেণী পর্যন্ত এই বৃত্তি দেওয়া হবে। দেশের যুবশক্তি ও নতুন প্রজন্মকে বাঁচাতে দেশ থেকে মাদক নির্মূল করতে হবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মাদক বিরোধী সুধী সমাবেশে মন্ত্রী আরো বলেন, সন্ত্রাস জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে পুলিশ নজির স্থাপন করেছে। তিনি মাদকের গডফাদার ও মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ার করে সৎ পথে আসার পরামর্শ দেন। এছাড়াও তিনি এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। মাদক আইন সংশোধন করেছি এবং মাদক আইনের সর্বোচ্চ শাস্তির গণনা ব্যবস্থা করেছি। আপনারা যদি এই ব্যবস্থা না ছাড়েন তাহলে আপনাদের পরিণতি কি হবে সেটা আল্লাহ মাহবুবই জানেন। আর যেখানে এই বড় বড় মাদক ব্যবসায়ী আছে তাদেরকে আর কেউ ধরতে পারবে না, ছুঁতে পারবে না, তাদের ব্যবস্থা কিন্তু আল্লাহ তাআলা করছেন, সেটাও আপনারা দেখছেন। স্থানীয় সরকারের প্রতিনিধিদের শুধু প্রশিক্ষণ দেওয়া নয়, সেখান থেকে ফল পাওয়ার ব্যাপারেও জোর দিতে হবে, এমনটি বললেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের 51তম বোর্ড সভা ও মতবিনিময় সভায় কাজে গতিশীলতা আনতে জনপ্রতিনিধিদের পাশাপাশি জনশক্তি বাড়ানোর পরামর্শ দেন মন্ত্রী। সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব গোলাম ফারুক, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক তপন কুমার কর্মকার সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশে হজযাত্রীদের ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করতে সৌদি আরবের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করেছে। সকালে সচিবালয়ে হজ ব্যবস্থাপনা নিয়ে সংবাদ সম্মেলনে এমনটি জানালেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। আসছে 6 এপ্রিল আরও একটি কারিগরি দল বাংলাদেশে আসবে বলে জানান তিনি। হজযাত্রীদের ভোগান্তি কমাতেই সরকার এমন উদ্যোগ নিয়েছে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী। সৌদি আরব হজের ব্যাপারে সারা বিশ্বের হাজিদের জন্য একটা নীতিমালা তৈরি করে। আমরা এমন ভাবে চাপাচাপি করে সবকিছু কমাইছিলাম এবং এই বাড়ি ভাড়া টাড়া অন্যান্য সংক্রান্ত বিষয়ে খুব চাপাচাপি করে আমরা কম করছিলাম, তারপর একটা সংখ্যা ঠিক করছি, তাতে কিন্তু আমাদের খরচটা কমানো সম্ভব হয়েছে। কোন রাজনৈতিক দলের ইশতেহার নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার বাস্তবায়নে কাজ করবে ডাকসু। দুপুরে ডাকসু কার্যালয়ে এমন কথা বললেন ভিপি নুরুল হক নূর। অন্যদিকে জাতীয়তাবাদী ছাত্র দলের ভিপি প্রার্থী মুস্তাফিজুর রহমানের অভিযোগ, ভোট ডাকাতি করে আসা ডাকসু কমিটিকে স্বাগত জানানোর কিছু নেই। শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে বিস্তারিত। আনুষ্ঠানিক অভিষেকের পরদিন রোববার দুপুরে দায়িত্ব নিতে ডাকসু কার্যালয়ে আসেন ভিপি নুরুল হক নূর। এ সময় নির্বাচনে দেয়া ইস্তেহার অনুযায়ী সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার আদায়ে কাজ করবেন বলে জানান। যে ইস্তেহার বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর ছিল, মূলত কমন অনেকগুলো দাবি ছিল, গবেষণা বৃদ্ধি করা, লাইব্রেরি রিডিং রুমের সুযোগ সুবিধা বৃদ্ধি করা, ক্যাম্পাসে হচ্ছে বহিরাগত যান চলাচল নিয়ন্ত্রণ করা, হল থেকে অছাত্র বহিরাগতদের নিয়ন্ত্রণ করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তীব্র আবাসিক সমস্যা রয়েছে সেটা দূর করা। তো এই কাজগুলো সহযোগিতা করার ক্ষেত্রে আমি মনে করি না যে কেউ পিছুপা হবে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হারানো সুনাম ফিরিয়ে আনতে কাজ করার কথা বলেন এজিএস সাদ্দাম হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা লেখাপড়া করে স্নাতকোত্তর সম্পন্ন করবে তারা যেন বৈশ্বিক মানের দক্ষ গ্রাজুয়েট হয়ে ওঠে, সেরকম ভাবে আমরা আমাদের ডাকসুর কর্মধারা নির্ধারণ করার চেষ্টা করব। এর আগে সকালে মধুর ক্যান্টিনে চা চক্র ও আলোচনা করে ছাত্র দল, এতে ভিপি প্রার্থী মুস্তাফিজুর রহমান নির্বাচন বাতিল চেয়ে ফের ভোটের দাবি জানান। ভোট ডাকাতির মাধ্যমে যে নির্বাচন ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদকে স্বাগত জানানোর এবং এই ছাত্র সংসদকে সহযোগিতা করার
ছাত্র দলের কোনো অবকাশ নেই। এছাড়া পুনর্নির্বাচনের দাবিতে অনশনকারী দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র রবিউল ইসলামের উপর হামলার বিচার চেয়ে মিছিল করেন দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা। শাহাবুদ্দিন শিহাব, RTV, ঢাকা। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি জানান, সরকারের আন্তরিক প্রচেষ্টার কারণে দেশের সব ক্ষেত্রে নারীরা দক্ষতার পরিচয় দিয়ে কাজ করে এগিয়ে যাচ্ছেন। মিরপুর সেনানিবাসে সশস্ত্র বিভাগের তত্ত্বাবধানে নারীর শান্তি ও নিরাপত্তায় বিষয়ক সেমিনারে একথা জানান তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, নারীদের অগ্রযাত্রায় এখনো যেসব বাধা আছে তা সরকারের একার পক্ষে দূর করা সম্ভব নয়। দেশের প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থা থেকে সহযোগিতা করলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, পুলিশ, আনসার, ভিডিপি, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এতে বক্তারা নারীর নিরাপত্তা ও ক্ষমতায়নে সরকারের নেওয়া পদক্ষেপ ও করণীয়, আন্তর্জাতিক অঙ্গনে সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশের নারী সদস্যদের অবদান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সাভারের চারপাশের বংশী, তুরাগ, ধলেশ্বরী সহ সব নদী ও খাল জলাশয় দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় পরিবেশবাদী সংগঠন কাশফুলের 15তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে দখল উচ্ছেদ চলছে। সাভারের সব নদী ও খাল দখলকারীরা যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এই বিষয়ে তাদের কোনো ছাড় দেয়া হবে না। অনুষ্ঠানে সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান, ঢাকা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে সংযুক্ত আরব আমিরাত এদেশে বিনিয়োগে আগ্রহী বলে জানালেন সে দেশের রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মেহেইরি। সকালে রাজধানীর একটি হোটেলে দুই দেশের বাণিজ্য সম্পর্ক নিয়ে এক আলোচনায় একথা জানান তিনি। এ সময় তিনি তার দেশের পাট ও চামড়াজাত পণ্য আমদানির আগ্রহের কথা জানান। রোহিঙ্গা আশ্রয়ের প্রশংসা করে রাষ্ট্রদূত মেহেইরি তাদের সহায়তা দেবার কথাও বলেন। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ বলেছেন, কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আর কেউ জড়িত থাকার প্রমাণ পেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সন্ধ্যায় রাজধানীর নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে, তবে অনিয়মের অভিযোগ ওঠায় 14টি কেন্দ্রে ভোট বন্ধ করা হয়েছে, স্থগিত করা হয়েছে কটিয়াদির নির্বাচন। ভোট কাস্টের পার্সেন্টেজ নিয়ে কমিশনের কোনো মাথা ব্যথা নেই বলেও মন্তব্য করেন সচিব। এখানে এটা তদন্ত করা হবে এবং এই অনিয়মের সাথে যদি আরও কেউ সম্পৃক্ত থাকে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 117টি উপজেলার মধ্যে 116টি উপজেলার নির্বাচন আজকে মোটামুটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 9,298টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত আমাদের কাছে তথ্য এসেছে 14টি কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে শেষ করব সন্ধ্যার সংবাদ। তবে শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। চট্টগ্রামের চন্দনাইশে পুলিশ সদস্য গুলিবিদ্ধ, কিশোরগঞ্জের কটিয়াদিতে ভোট স্থগিত। 1 মাসের জন্য আন্দোলন স্থগিত করলেন নন এমপিও শিক্ষক কর্মচারীরা। আগামী অর্থ বছরেই সমস্যা সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর। ট্রাফিক সপ্তাহ শেষ হলেও রাজধানীর সড়কে ফেরেনি শৃঙ্খলা। সিলেটে বাস চাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যার ঘটনায় চালক হেলপার আটক। ৭১-এর গণহত্যার প্রসঙ্গ আলোচনায় তুলবে জাতিসংঘ, জানালেন সংস্থাটির গণহত্যা প্রতিরোধ বিষয়ক বিশেষ উপদেষ্টা। এবং না ফেরার দেশে বরেণ্য সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ বাড়িধারায় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 241141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস।
এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।